আপনার তো একটা কথা মনে রাখা উচিত ছিল। কি কথা? মহানামার জন্মের সময়ের সেই দুর্যোগের কথা। দুর্যোগ? হ্যাঁ, দুর্যোগ। মহানামার জন্ম হয়েছিল মাতুলালয়। যে সময় ওর জন্ম হয় হঠাৎ এক প্রাকৃতিক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল ওর মাতুলালয়ের ওপর। চারিদিকে লোকজন তখন নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। সেই সময় মহানামা জন্মায়। তখন লোকে নিজের প্রাণ বাঁচাবে না মহানামার জন্ম সময় লিপিবদ্ধ করবে বলুন তো? আর সঠিক জন্ম সময় না পাওয়ার জন্য মহানামার জন্মকুণ্ডলীও তৈরি করা সম্ভব হয়নি। কিন্তু দেবী জাহ্নবী, জন্মকুণ্ডলী যদি নাই পাওয়া যায়, দুজনের হস্তরেখা তো বিচার করানো যেতেই পারে। হ্যাঁ, তা যেতেই পারে, কিন্তু সিংহলের রাজজ্যোতিষীর কথা কালাভ্রাও যে বেদ বাক্য বলে মেনে নেবে, এটা বোধহয় ভাবাটা শ্রেয় না। সে কি? হ্যাঁ ত্রিজটা, সিংহলের রাজজ্যোতিষী যতই কিছু বলুক না কেন, কালাভ্রা তাদের নিজেদের জ্যোতিষীকে দিয়ে হস্তরেখা বিচার না করে তো বিবাহে সম্মত হতে পারে না। কারণ এটা তাদের কন্যার বিবাহের ব্যাপার। যতক্ষণ না নিশ্চিত হচ্ছে ততক্ষণ কিভাবে বিবাহে মতামত দেবে বলো? তাহলে সত্যি ভাই কাকার কোনো জন্মকুণ্ডলী নেই? না খনা, তোমার ভাই কাকার সত্যিই কোনো জন্মকুণ্ডলী নেই। আর জন্ম সময় ছাড়া যে জন্মকুণ্ডলী তৈরি করা যায় না, এটা কি তুমি জানো না? এত বড় একটা ব্যাপার অথচ কেউ জানলো না। এতদিন কিভাবে চাপা রইল যে ভাই কাকার কোনো জন্মকুণ্ডলী নেই? বিশেষ করে ভাই কাকার বিবাহ নিয়ে যখন এত উত্তেজনা, এত পরিকল্পনা, তখনও কেউ একবার এই ব্যাপারটা নিয়ে ভাবলো না। যাই হোক, এই মুহূর্তে ঋদ্ধিমণিকে এই সমস্যা থেকে উদ্ধার করাই আমার একান্ত কর্তব্য। আমি তোমাদের সকলকে কিছু বলতে চাই। বলো বলো খনা। তোমরা জানো যে আজ ঋদ্ধিমণি সমুদ্রে যাত্রা করবে, তাই এই ধরনের আলোচনায় তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে। কিন্তু দীর্ঘ সমুদ্র যাত্রার আগে মানসিকভাবে সুস্থ থাকা তার খুবই প্রয়োজন। তুমি চিন্তা করো না খনা, তোমার ঋদ্ধিমণি যাতে সুস্থভাবেই যাত্রা করতে পারেন সেই চেষ্টাই করছি আমরা। তুমি যাও, ঋদ্ধিমণিকে তোমার ঘরে নিয়ে যাও। সে তো ভালো কথা, কিন্তু তার আগে সমৃদ্ধির সামনে আমার কিছু কথা বলার আছে। হস্তরেখা বিচারের ব্যাপারে আমি এই মুহূর্তে আমার কোনো মতামত জানাতে পারছি না। ভাবার জন্য আমার কিছু সময় দরকার। তবে এই কথা বলতে পারি যে সমৃদ্ধি সিংহল ত্যাগ করার আগে আমার উত্তর আপনারা পেয়ে যাবেন। দাদা, এসো এসো মহানামা। মহানামা, তোমার বিবাহের প্রস্তাবপত্রটি রচিত হয়ে গেছে। আমি চাই তুমি একবার সেটা পড়ে নাও। কিন্তু সেটার কি কোনো প্রয়োজন আছে? নিশ্চয়ই প্রয়োজন আছে মহানামা। এই না, পড়ো।
সব ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। মহানামা, আমি জানি তোমার মনের অবস্থা কিরকম, তাই আমি তোমাকে এই পত্রটি পড়তে দিলাম। আশা করি এবারে তুমি স্বস্তি পেয়েছো। দেখো মহানামা, আমি একটা কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি। কি? দেখো মহানামা, আমার দৃঢ় বিশ্বাস তোমাদের বিবাহ স্বর্গে নির্ধারিত হয়েছে। না হলে তোমার আর সমৃদ্ধির একে অপরের সাথে দেখা হবেই বা কেন? আর এই সিংহলের রাজপরিবার তোমাদের এই বিবাহের প্রস্তাব মেনে নেবেই বা কেন? দেখো মহানামা, তুমি চিন্তা করো না। আমার বিশ্বাস এই নিয়ে কালাপ্রায় কোনো সমস্যা হবে না। তারা সানন্দে এই কথাটি মেনে নেবে। আরে জয়দ্রথ, এসো এসো এসো। মহানামায় বিবাহের প্রস্তাবটি রচিত হয়ে গেছে। এ তো খুব ভালো কথা। কিন্তু মহারাজ, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, যদি আপনি অনুমতি দেন তাহলে। নিশ্চয়ই, বলো। কালাভ্রা যদি এই প্রস্তাবে রাজি না হয় তাহলে আমাদের দুশ্চিন্তা বা হতাশ হওয়ার কোনো কারণ নেই মহারাজ। কারণ রাজকুমারের মতো সুযোগ্য পাত্রের জন্য উপযুক্ত পাত্রীর অভাব হবে বলে তো আমার ঠিক বিশ্বাস হয় না। জয়দ্রথ, জয়দ্রথ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি সিংহলের রাজকুমার। আর কোনো রাজকুমার যদি কাউকে একবার বিবাহ করতে সম্মত হয়, তাকে সারা জীবনের জন্য নিজের জীবন সঙ্গী হিসেবে নির্বাচিত করে, তাহলে সে আর অন্য কোনো বৈবাহিক সম্পর্কে আগ্রহী হয় না। কারণ সেটা একজন রাজকুমারের পক্ষে শোভা পায় না। মহানামা, আমি খুব খুশি হয়েছি তোমার কথায়। তুমি কোনো চিন্তা করো না। প্রয়োজন হলে আমি নিজে যাব কালাভ্রায় তোমার বিবাহের প্রস্তাব নিয়ে। মহানামা, তুমি জীবনে এই প্রথমবার কোনো নারীকে জীবনসঙ্গী হিসাবে নির্বাচন করেছো। জ্যেষ্ঠ ভ্রাতা হিসাবে তোমার সমস্ত ইচ্ছা পূরণ করা আমার একান্ত কর্তব্য। ধন্যবাদ দাদা। জয়দ্রথ, আজ সারাদিন তুমি কি কাজে ব্যস্ত ছিলে? আমি রাজকুমারী সমৃদ্ধির আসন্ন সমুদ্র যাত্রা যাতে নিরাপদে হয় সেজন্য সেই কাজেই ব্যস্ত ছিলাম। খতিয়ে দেখছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তুমি তো দেখছি এই সমুদ্র যাত্রা নিয়ে একটু বেশি কর্মচঞ্চল জয়দ্রথ। রাজকুমার, আমি কিন্তু অনেক আগেই রাজকুমারী সমৃদ্ধির প্রতি তোমার যে অনুভূতি সেটা তোমার দু চোখে স্পষ্ট দেখতে পেয়েছিলাম। আর তাছাড়া রাজকুমারী সমৃদ্ধি রাজিমার নিকট আত্মীয়া এবং সিংহলের প্রধানমন্ত্রী হিসেবে আমার এই কর্মচঞ্চলতা দেখানোটা কি খুব একটা অস্বাভাবিক? শোনো মহানামা, একটা কথা বলি। সমৃদ্ধি কালাভ্রায় ফিরে যাচ্ছে যাক, কিন্তু সমৃদ্ধির মতো সুলক্ষণা নারী আমাদের রাজপ্রাসাদের জন্য অতীব শুভ। এবং আচার্যদেব চান যে সমৃদ্ধি এখানেই থাকুক। সেক্ষেত্রে আমি আপ্রাণ প্রচেষ্টা করব যাতে তোমাদের বিবাহটি সম্পন্ন হয়। এবং সমৃদ্ধি আসার পর এই রাজপ্রাসাদে যে আনন্দের আভাবা ছড়িয়ে পড়েছে সেটা কোনোদিন বিলুপ্ত হয়ে যাক, সেটা আমি চাই না। ঈশ্বর যদি রাজকুমারী সমৃদ্ধির সহায় হন তাহলে এই বিবাহ কোনো দিনও সম্ভব হবে না, তা সে যে যতই উদ্যোগ নিক না কেন। জয়দ্রথের মতো শুভাকাঙ্ক্ষী বন্ধু থাকতে দাদা যতই চেষ্টা করুন না কেন, এই বিবাহের সম্ভাবনা যথেষ্ট ক্ষীণ। সেক্ষেত্রে সমৃদ্ধির সিংহল ত্যাগের পূর্বেই আমার কাছে তার ফিরে আসাকে নিশ্চিত করতে হবে, আর সেটা আমাকেই করতে হবে যে কোনো মূল্যে। সমৃদ্ধি, তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কত পরিকল্পনা ছিল। ভেবেছিলাম তোমাকে সিংহলের
নানান উদ্যানে নিয়ে যাব, মন্দিরে নিয়ে যাব তোমাকে, কিন্তু আমার সব পরিকল্পনা বানচাল হয়ে গেল। সমৃদ্ধি, তুমি তুমি আমার যে কতটা প্রিয় তুমি নিজেই জানো না। দেখো, তুমি আমার জ্যেষ্ঠ ভগিনীর কন্যা। তিনি তো আমার শুধু জ্যেষ্ঠ ভগিনী নন, তিনি আমার মার মতো। আমি তার কাছ থেকে সব কিছু শিখেছি। তুমি তুমি এতটা উৎসাহ নিয়ে সিংহলে এসেছিলে, সেই উৎসাহের সদ্ব্যবহার আমি করতে পারিনি। আমি আমি সুবিচার করতে পারিনি। না সমৃদ্ধি, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। যা হয়েছে হয়তো তোমার ভালোর জন্যই হয়েছে, তবে আমি জানি মনটা তবুও খারাপ হয়ে যায়, আফসোস থেকেই যায়, তাই না? ঋদ্ধিমণি, এটা কি খনা? তোমার জন্য একটা ছোট্ট উপহার। এ তো একটা পদ্ম। তোমার জন্য লিখেছি ঋদ্ধিমণি। তোমার মশাল আধার খোঁজায় রাজকুমারী আনন্দ পায়, তার আলোতেই বিদ্যা লাভ। আর কি চিন্তা, কি অভাব। শিক্ষার পল তোমার কণা, বিদ্যা লাভে ধন্য কণা। সত্যি খনা, আমি তোমার কথা কোনোদিন ভুলব না। আর আমি যদি সত্যিই তোমার জীবনে কোনো উপকার করে থাকি, তাহলে তাতে আমার জীবনটাই সার্থক হবে। কারণ তুমি যে কতটা সম্ভাবনাময় সেটা তুমি নিজেও জানো না। আসুন প্রধানমন্ত্রী মশাই। আপনাকে একটা অনুরোধ করব, অবশ্য যদি আপনি কিছু মনে না করেন। কি অনুরোধ? আমাকে প্রধানমন্ত্রী মশাই না বলে ও কিন্তু ওর পরিকল্পনা থেকে কিছুতেই সরবে না। এ তো সত্যিই খুব চিন্তার ব্যাপার। আমার মনে হয় একজন এ ব্যাপারে নির্ভুল উপদেশ দিতে পারেন। কে?
আচার্যদেব। হ্যাঁ, খনা ঠিক বলেছে রাজিমা। আমরা না হয় বলবো যে আমরা আচার্য দেবের সঙ্গে আলোচনা করেছি, উনি দক্ষিণ ভারতের এক বিখ্যাত হস্তরেখা বিশারদের সন্ধান দিয়েছেন। তারপর না হয় সবাই মিলে যাওয়া হবে সেই হস্তরেখা বিশারদের কাছে। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। ঋদ্ধিমণি, আমি যে তোমার ভালো চাই, নিশ্চয়ই এ ব্যাপারে তোমার মনে কোনো সন্দেহের অবকাশ নেই। এসব কথার অর্থ কি? ঋদ্ধিমণি, আমি তোমায় বলেছিলাম যে তুমি যদি এই সিংহলের রাজপরিবারের সদস্য হতে, তাহলে আমি সবথেকে বেশি খুশি হতাম। ঠিক যে ব্যাপারটায় মনে মনে ভয় পেয়েছিলাম সেটাই ঘটল। ঠিক বলেছ ত্রিজটা। মহান আমার জন্মকুণ্ডলীর প্রসঙ্গ যে এইভাবে উঠতে পারে আমি তো তা কল্পনাও করিনি। সমস্যা মাসুমা, মহা সমস্যা, সত্যি মহা সমস্যা। কিন্তু এখন কি করা যায় বলুন তো? সেটাই তো ভাবছি ত্রিজটা। এতদিন আমরা যেভাবে ব্যাপারটা গোপন করে রেখে এসেছিলাম, এখনো সেটাই করতে হবে, যে কোনো মূল্যেই। কারণ মহান আমার জন্মকুণ্ডলীর প্রসঙ্গ যদি কেউ কোণাক্ষরেও টের পায়, তাহলে কিন্তু সমূহ সর্বনাশ। হাতের মুঠোয় থাকা খেলা শুধু আমাদের থেকে দূরেই সরে যাবে না, আমরা চিরতরে হেরে যাব মাসুমা। সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না ত্রিজটা, জানি। তাই ভাবছি আমরা যদি এক্ষেত্রে জ্যোতিষবিদের শরণাপন্ন হই। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। একমাত্র জ্যোতিষবিদই পারবেন এই সমস্যার সমাধান করতে। তাহলে আমরাও আমাদের স্বার্থ সিদ্ধি করতে পারবো, আর খেলাটাও আমাদের হাতের মুঠোতে থাকবে। আমি সমৃদ্ধিকে কিছুতেই হাতছাড়া করতে দেব না। কিন্তু ত্রিজটা, আমাদের এখন থেকে আরো বেশি সতর্ক থাকতে হবে। আমাদের প্রতিপক্ষ কিন্তু আমাদের থেকে কোনো অংশে কম যায় না, বুঝেছ? বুঝেছি। দেবী জাহ্নবী এবং সমৃদ্ধি দুজনেই অসম্ভব বুদ্ধিমতী এবং ধূর্ত। সেক্ষেত্রে এই সমস্যার সমাধান সূত্র বার করতে গেলে আমাদেরও অনেক বেশি বুদ্ধি ব্যবহার করতে হবে, আমাদের আরো অনেক বেশি ধূর্ত হতে হবে, তাই তো? ঠিক তাই। তুমি বোধহয় খুব চিন্তিত, তাই না ত্রিজটা? চিন্তিত না, আসলে এতটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সমৃদ্ধির চলে যাওয়াটা দুর্ভাগ্যজনক, তাই বলে মহানামার সঙ্গে সমৃদ্ধির বিবাহে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। এমনকি মহানামার যদি জন্মকুণ্ডলী পাওয়া নাও যায়, বিবাহ সম্ভব। এ ব্যাপারে আমার এক বিশেষ পরিকল্পনা আছে। আমি স্থির করেছি আমি নিজে আচার্যদেবের কাছে গিয়ে ভারতের সর্বশ্রেষ্ঠ হস্তরেখাবিদের সন্ধান করব। কি জন্য? আমি মহানামা সমৃদ্ধিকে হস্তরেখা বিচারের জন্য নিয়ে যাব। সমৃদ্ধির পরিবারের লোকও ওর সঙ্গে থাকবে, আর মহানামার পরিবার হিসেবে তুমি থেকো। তুমি তোর মাতৃসমা। আশা করি তুমি আপত্তি করবে না ত্রিজটা। চলি তাহলে। ত্রিজটা, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। তাই তো দেখছি। যে সমস্যার সমাধান সূত্র খোঁজার জন্য আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছিল, সেই সমাধান সূত্র একেবারে রাজিমার হাত ধরে স্বয়ং আমাদের কাছে এসে উপস্থিত হলো। একেই বোধহয় বলে বিধির বিধান। ঠিক তাই। কারণ শুধুমাত্র হস্তরেখা বিচার করে মহানামার জন্মকুণ্ডলীর জটিলতা বোঝা সম্ভব নয়।
সুতরাং আর কোনো বিপদের সম্ভাবনাই থাকছে না। তাহলে দেখি এবার মহানামার সঙ্গে সমৃদ্ধির বিবাহ কে আটকায়।